ফলে গান বাজনাটাই আমার জীবন, ওটা ছাড়া থাকতে পারি না। আমি না গুরুদের ব্যাপারে একটু সৌভাগ্যবান, কেন আমি প্রচুর গুরু পেয়েছি এবং তাদের স্নেহধন্য হতে পেরেছি। আমার মনে হয় ভয়েস ট্রেনিংটা ঠিকঠাক থাকলে যে কোনো ধরনের গান গাওয়াটা কোনো সমস্যা নয়। ভয়েস ট্রেনিংটা খুব জরুরি। হাসতে হাসতে বলি একটা কথা, আমার গুরুই বলেছিলেন একবার, তুই তো দশকর্ম ভাণ্ডার। তা দশকর্ম ভাণ্ডারে যেমন সব রকম জিনিস পাওয়া যায়, সেরকম চেষ্টা করি আমি শেখানোর ক্ষেত্রেও সমস্ত ধরনের গান বাজনাটাই শেখাই। আমি সমস্ত ধরনের গান বাজনার প্রতি শ্রদ্ধাশীল। দাদা নাচিয়ে দিতে হবে, কিন্তু প্রথম থেকে নাচিয়ে দিতে হবে। যে সঙ্গীতকে হৃদয়ঙ্গম করার যে ব্যাপারটা, সেটা কোথাও আমরা এই মুহূর্তে একটু ল্যাক করছি। আমরা এই ব্যাপারটা আমাদের কাছে খুব একটা আশাপ্রদ নয়। অপেক্ষাকৃতভাবে রবি ঠাকুরের গানটা একটু গাওয়া হয়, কিন্তু কাজী নজরুল ইসলামের গান বা অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, দিলীপ কুমার রায়ের গান, দিলীপ কুমার রায়েরও প্রচুর ভালো ভালো গান রয়েছে। এই ধরনের গান আমরা কম শুনছি এখন। আমরা শেখাতে গিয়েও দেখছি যে অল্পেতে বাজিমাত করার একটা ব্যাপার রয়েছে। কাজী নজরুল ইসলামের গান গাইতে গেলে তো যথেষ্ট অধ্যাবসায় লাগবে এবং যথেষ্ট শাস্ত্রীয় সঙ্গীতের তালিম প্রাপ্ত হতে হবে। এইটার জন্যে যে অধ্যাবসায়টা দরকার এখন, সেটা মনে হয় কোথাও ল্যাক করছে। আর মানুষের মধ্যে এই শুকনো পাতার নুপুর পায়া দুর্দীপবাসিনীটা যে নজরুলগীতি নয়, সেটা একটু মানুষের মধ্যে জানার প্রয়োজন আছে। যেমন লালন ফকিরের সব লোকে কয় লালন কি জাত কি মিলন হবে কত দিনে, এই দুটো গানের মধ্যেই লালন ফকিরের গান বোধহয় সীমাবদ্ধ আছে। এরকম মোটা একটি বই আছে লালন ফকিরের, উইদাউট স্বরলিপি, শুধু গানের সঙ্গে। তো প্রচণ্ড ঠান্ডা, মকর সংক্রান্তি মানে প্রচণ্ড ঠান্ডা। আমরা গেছি একদম একটা প্রত্যন্ত একটা গ্রামে। আমাদের হোটেল থেকে বারণ করা হলো যে আমি কোথাকার জায়গাটা এই মুহূর্তে বলছি না, বাট রাঢ় অঞ্চলের একটা জায়গা যেটা জঙ্গলমহলের মধ্যে পড়ছে। হোটেল মালিক তীব্র বাধা দিয়েছেন, না এখন আপনারা যাবেন না, সমস্যা হতে পারে। নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা অনুষ্ঠানে আমরা আবার ফিরে এলাম গানের গল্প নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজকুমার রায়। ওনার সঙ্গে ওনার গান নিয়ে, ওনার জীবনীয় গল্প করব। অনেক অনেক ধন্যবাদ রাজকুমার বাবু আমাদের সঙ্গে গপ্পসপ্পতে কথা বলার জন্য। গপ্পসপ্পর সমস্ত টিম মেম্বার এবং সমস্ত দর্শক শ্রোতাদের জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। তো শুরুটা একটু গান দিয়েই হোক, গানের গল্প যখন। ডেফিনেটলি। কি গান শুনবেন বলুন? যা শোনাতে মন চাইছে এই মুহূর্তে। রবি ঠাকুরের গানই গাই। নিশ্চয়ই। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে, এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। বাবা বাবা, পরিবেশটা বেশ এনার্জাইজড হয়ে গেল। এবার এত সুন্দর গানের পর যেটা জানতে ইচ্ছে করছে যে আপনার গুরুদের কথা, কার কার কাছে গান শিখ। আমি না গুরুদের ব্যাপারে একটু সৌভাগ্যবান, কেন আমি প্রচুর গুরু পেয়েছি এবং তাদের স্নেহধন্য হতে পেরেছি। আমার প্রথম রবীন্দ্রনাথের গানের শিক্ষা সুনীল কুমার মল্লিক মহাশয়ের কাছে। তারপরে দীর্ঘদিন যাবৎ আমি শ্রীমতী মায়া সেনের কাছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির থেকে আমি বৃত্তিপ্রাপ্ত এবং পুরস্কারপ্রাপ্ত হই। এবং বৃত্তি চলাকালীন আমাদের সেখানে একটা লং টার্ম ট্রেনিং হতো। সেখানে শ্রীমতী মায়া সেন, শ্রী সুবিনয় রায়, শ্রী সুভাষ চৌধুরী, ডক্টর শৈলেন দাস, এনারা আমাদেরকে শিখিয়েছেন। অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায়ের গান আমি রাজ্য সঙ্গীত একাডেমিতেই প্রথম হই
এবং সেখানেও আমরা শ্রদ্ধেয় দিলীপ রায়, শ্রদ্ধেয় শিক্ষা বসু, শ্রী সুশীল চট্টোপাধ্যায় এনাদের কাছে শিখেছি। শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি আচার্য জয়ন্ত বোসের কাছে, এবং লোকসঙ্গীত নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি। লোকসঙ্গীত শিখেছি শ্রদ্ধেয় অমর পাল মহাশয়, শ্রদ্ধেয় বিষ্ণুপদ দাস, শ্রদ্ধেয় দীনেন্দ্র চৌধুরী, শ্রী অভিজিৎ বসু, এই সমস্ত স্টলওয়ার্ডসের কাছ থেকে। এত দিকপাল গুরুদের কাছে গান শেখা, কোনো এই যে টেকনিক্স অফ টিচিং, সেখানে কোনো কখনো কনফ্লিক্ট? না, সেটা তো ডিফার করেই কিছু কিছু ক্ষেত্রে। যেমন মায়াদির কাছে যখন শিখতাম, মায়াদি একেবারেই চাইতেন না যে আমি অন্য কোনো গান গাই, কিন্তু আসলে আমার মনে হয় ভয়েস ট্রেনিংটা ঠিকঠাক থাকলে যে কোনো ধরনের গান গাওয়াটা কোনো সমস্যা নয়। ভয়েস ট্রেনিংটা খুব জরুরি, প্রপার ভয়েস ট্রেনিং। এবার স্টাইলগুলো, প্রত্যেকটা গানের নিজস্ব ঘরানার একটা তো বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো গুরুদের কাছ থেকে নেওয়া। তবে সেরকম আমার ক্ষেত্রে খুব একটা হয়নি। এই আর কি, মোটামুটি চেষ্টা করেছি তাদের কথা শুনে সেই সাবজেক্টটা তেমন করেই গাওয়ার। আপনি যখন অনুষ্ঠান করেন, আপনি কি মানে স্পেসিফিক ধরুন শুধু রবীন্দ্রসঙ্গীতেরই অনুষ্ঠান করলেন, বা এবার সেটা যেমন আমার কাছে যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেরকম আমি জিজ্ঞাসা করে নিই যে কোন ধরনের। হাসতে হাসতে বলি একটা কথা, আমার গুরুই বলেছিলেন একবার, তুই তো দশকর্ম ভাণ্ডার। তা দশকর্ম ভাণ্ডারে যেমন সব রকম জিনিস পাওয়া যায়, সেরকম চেষ্টা করি আমি শেখানোর ক্ষেত্রেও সমস্ত ধরনের গান বাজনাটাই শেখাই। আমি সমস্ত ধরনের গান বাজনার প্রতি শ্রদ্ধাশীল। তাতে কোনো আমি স্টেজে উঠে আমি উড়ি উড়ি বাবাও গাই, আমি স্টেজে উঠে রবীন্দ্রনাথের গানও গাই, আমি স্টেজে উঠে তোমায় নতুন করে পাবো বলেও গাই। আমি রবীন্দ্রসঙ্গীত টু রক সব ধরনেরই গাইবার চেষ্টা করি। আমি কতটা গাইতে পারি সেটা আমার দর্শক শ্রোতারা আপনারা বিচার করবেন, কিন্তু আমি চেষ্টা করি গাইবার। স্টেজে ওই যে আপনি যেমন বললেন যেরকম রিকোয়ারমেন্ট থাকে, যেমন কবিপক্ষের সময় শুধু রবীন্দ্রনাথের গানের জন্য ডাক আসে, তখন শুধু রবীন্দ্রনাথের গান গাই। আবার নজরুল কবিপক্ষের সময় শুধু নজরুল গীতির জন্য ডাক আসে, তখন নজরুল ইসলামের গান গাইতে যাই। আবার কখনো কখনো ফোকের ডাক আসে, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় ফোকের অনুষ্ঠানটা বেশি আমার ক্ষেত্রে নেয় মানুষ, ফোকের অনুষ্ঠান করি। এছাড়া বাংলা হিন্দি কমার্শিয়াল, সবটাই কমার্শিয়াল অ্যাকচুয়ালি আমরা বলে ফেলেছি। সে যিনি পিওর ক্লাসিক্যাল গাইছেন তিনি কি কমার্শিয়ালি গাইছেন না, তিনিও তো অর্থ নিয়েই গাইছেন, তো সেটাও কমার্শিয়াল। তো সেই অর্থে কমার্শিয়াল আর কি, বাংলা হিন্দি আধুনিক গান বা ছায়াছবির গান, সেগুলো আমি গাই। সব ধরনের গান বাজনা করারই চেষ্টা করি। আসলে গান বাজনাটাই আমার জীবন, ওটা ছাড়া থাকতে পারি না। অতুল প্রসাদ বা ডিএল রায়ের গান কি কম গাওয়া হয় না আজকাল? অবশ্যই, এবং ওনাদের গানের যে ভাণ্ডারটা রয়েছে, যে সমৃদ্ধ বাণী রয়েছে, আমার মনে হয় তার প্রচার এবং প্রসারটা অনেক কম হচ্ছে, যেটা হওয়া অনেক বেশি উচিত। তো আপনার মতো যারা মানে এই প্রজন্মের গায়ক, তাদের বোধহয় আরো বেশি করে গানগুলো করা। আমরা চেষ্টা করছি। এখন একটা প্ল্যাটফর্ম পাবো তবে না। এখন আমি যদি একটা গ্রামাঞ্চলে অনুষ্ঠানে যাই, তাও আমি চেষ্টা করি যে হয়তো রজনীকান্ত সেনের তুমি নির্মল করো মঙ্গল করো দিয়ে, বা এই গানটা অনেকে সবাই জানেন না যে রজনীকান্ত সেনের গান, সবাই শ্যামা সঙ্গীত বলে জানেন। সেটা হচ্ছে আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনি। এটা শুরু করলাম হয়তো রজনীকান্ত সেনের নাম বলে। তো রিসেন্টলি আমি আমার ফেসবুক পেজ থেকে বিভিন্ন ধরনের পঞ্চকবির গান গেয়ে গিয়ে ছাড়ছি, এবং তার যথেষ্ট ভিউজ পাচ্ছি, এবং মানুষ প্রচুর ভালোবাসছেন, প্রতিদিন তারা আশা করে থাকছেন। আমি এইটা নিয়েই খুব দ্বন্দ্বে আছি যে আজকে ফেসবুকে মানুষ শুনছেন, তার ড্রয়িং রুমে বসে এই গান শুনছেন, কিন্তু সেই মানুষই আবার যখন কোনো কনসার্টে যাচ্ছে তখন কিন্তু সেই গানগুলো শুনতে চাইছেন না। তখন একটু রিদিমিক গান, একটু আমাদের অর্গানাইজাররা যখনই আমরা কোনো স্টেজে উঠতে যাব, দাদা নাচিয়ে দিতে হবে, কিন্তু প্রথম থেকে নাচিয়ে দিতে হবে। যে সঙ্গীতকে হৃদয়ঙ্গম করার যে ব্যাপারটা, সেটা কোথাও আমরা এই মুহূর্তে একটু ল্যাক করছি। আমরা এই ব্যাপারটা আমাদের কাছে খুব একটা আশাপ্রদ নয়, এবং গপ্পসপ্পর মাধ্যমে আমি সব আমার দর্শক শ্রোতাদের বলি, একটু ভালো গান শুনুন, আমাদের একটু ভালো গান গাইবার সুযোগ করে, একটু আমরা ভালো গানও গাইতে চাই। গপ্পসপ্পরও সেই উদ্দেশ্য যে অনেক মানে পরিচিত প্রতিভা যাদের, তাদেরকেও সামনে তুলে ধরাটা আমাদের উদ্দেশ্যের মধ্যে পড়ে। সেই জন্য একটু অতুল প্রসাদ, একটু ডিএল রায়, রজনীকান্ত একটু একটু করে একটু শোনান আমাদের। এটা অতুল প্রসাদ সেনের গান রে।
আমায় ক্ষমা করিও যদি তোমারে জাগায় থাকি দুদিন গাহিয়া গান চলিয়া যাইবে পাখি ক্ষমা করিও যদি তোমারে জাগায় থাকি দুদিন গাহিয়া গান চলিয়া যাইবে পাখি ক্ষমা করিও আমায় ক্ষমা করিও। রজনীকান্ত সেনের গান। আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত, আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত, তুমি আমারে যা দাও সবই তোমারই মতো, তুমি আমারে যা দাও সবই তোমারই মতো। আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত। দ্বিজেন্দ্রলাল রায়ের গান। সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো, বিজলির মতো এসে বিজলির মতো এসে কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। অসাধারণ অসাধারণ। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের গান কিন্তু গাওয়া হলো না, কেননা আপনি বলেন অতুল রজনী ডিএল রায়, তো পঞ্চকবি আমি রবীন্দ্রনাথের গান দিয়ে যখন শুরু করেছি, কাজী নজরুল ইসলামের গান নিশ্চয়ই আসে, একটু দু লাইন গাই। নিশ্চয়ই। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহ মোর সঙ্গীতে। ধন্যবাদ কাজী নজরুলের গান আপনি এটা ইনক্লুড করলেন বলে। আসলে পঞ্চকবির গান যখন একজনের গাই, মনে হয় আরেকজন বোধহয়, আমাদের পাঁচজন তো আমাদের দিকে তাকিয়ে আছেন, একজনের গান গাইলে আরেকজনের না গাইলে মনে হয় তিনি আমাকে বকা দিচ্ছে, এই আমার গান গাইলেন না কেন। নজরুলের গান কম গাওয়া হচ্ছে এখন, একটা একদম যেটা আপনি বলছিলেন, অপেক্ষাকৃতভাবে রবি ঠাকুরের গানটা একটু গাওয়া হয়, কিন্তু কাজী নজরুল ইসলামের গান বা অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, দিলীপ কুমার রায়ের গান, দিলীপ কুমার রায়েরও প্রচুর ভালো ভালো গান রয়েছে। এই ধরনের গান আমরা কম শুনছি এখন, কিন্তু আমার মনে হয় শোনাবার মতো দায়িত্ব যদি এই রকম প্ল্যাটফর্মগুলোও নেয়, তাহলে অনেক বেশি প্রচার প্রসার পায়। নজরুলের যেমন আমরা একটা সময় দেখেছিলাম যে অনেক শিল্পী নজরুলের গান গাইতেন, যেমন ডক্টর অঞ্জলি মুখার্জি, মানবেন্দ্র মুখোপাধ্যায়, ধীরেন মিত্র, ধীরেন্দ্রচন্দ্র মিত্র, ধীরেন বসু, পুরবিদি, বিমানদা, সবাই গাইতেন। এক ঝাঁক শিল্পী ছিলেন। এখন মানে সেটা কিছুটা কঠিন বলে কি হতে পারে, অধ্যাবসায় কম,
এখন আমরা শেখাতে গিয়েও দেখছি যে অল্পেতে বাজিমাত করার একটা ব্যাপার রয়েছে। কাজী নজরুল ইসলামের গান গাইতে গেলে তো যথেষ্ট অধ্যাবসায় লাগবে এবং যথেষ্ট শাস্ত্রীয় সঙ্গীতের তালিম প্রাপ্ত হতে হবে, না হলে একটা সেগমেন্ট হয়তো গেছে। কাজী নজরুল ইসলাম তো সব রকম গানে ছড়িয়ে রেখেছেন নিজেকে, কোথায় লেটোর গান, কোথায় হাসির গান, কোথায় পল্লীগীতি, কোথায় শ্যামাসঙ্গীত, কোথায় শাস্ত্রীয় সঙ্গীত, ঠোংরি, দাদরা, গজল, কাজড়ি, কোনটাতে কাজী নজরুল ইসলাম হাত দেননি? সেই যা যেদিকে দেবে সেদিকেই খনি ঢুকে যেতে হবে শুধু। তো এইটার জন্যে যে অধ্যাবসায়টা দরকার এখন সেটা মনে হয় কোথাও ল্যাক করছে। আর মানুষের মধ্যে এই শুকনো পাতার নুপুর পায়া দুর্দীপবাসিনীটা যে নজরুলগীতি নয়, সেটা একটু মানুষের মধ্যে জানার প্রয়োজন আছে। এবং আমাদের কাছেও যারা শিখতে আসে তারাই ভাবে ওই দুটি গানের মধ্যে, যেমন লালন ফকিরের সব লোকে কয় লালন কি জাত কি মিলন হবে কত দিনে, এই দুটো গানের মধ্যেই লালন ফকিরের গান বোধহয় সীমাবদ্ধ আছে। এরকম মোটা একটি বই আছে লালন ফকিরের, উইদাউট স্বরলিপি, শুধু গানের সঙ্গে। লালন ফকিরের গান হবে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই হবে। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে আমি প্রেম রসিকা হব, কেমনে আমি প্রেম রসিকা হব, কেমনে। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে আমি প্রেম রসিকা হব, কেমনে আমি প্রেম রসিকা হব, কেমনে। আসলে এই ধরনের মহাজনী পদ গাইতে গেলে পদকর্তার নাম ব্যবহার করেছেন ভনিতাতে, তো ভনিতার অন্তরটা গাইতেই হয় আমাদের। আমি ভনিতার অন্তর একটু গাই। লালন ফকির বিনয় করে সিরাজ সাঁইয়ের পায়, প্রতিমা দিলে লাথি যাইব কোথায়। লালন ফকির বিনয় করে সিরাজ সাঁইয়ের পায়, প্রতিমা দিলে লাথি যাইব কোথায়। প্রতিমার পরমপতি কি দিয়ে রাখবো মতি, প্রতিমার পরমপতি কি দিয়ে রাখবো মতি। চরণে চরণে আমি প্রেম রসিকা হব, কেমনে আমি প্রেম রসিকা হব, কেমনে। আচ্ছা, আপনি এত রকমের গান তো করেন, গান নিয়ে গবেষণা করেছেন কিছু? হ্যাঁ, আমার লোকসঙ্গীতটা আমি সিসিআরটির থেকে স্কলারশিপ পাই, স্কলারশিপ এবং ফেলোশিপ দুটোই পাই, এবং সেখানে আমার সাবজেক্ট ছিল হারিয়ে যাওয়া কিছু লোকগানের বিষয়বস্তু নিয়ে। তা সেইগুলো নিয়ে আমার কাজ, এবং সেই কাজটা যে শুধু সিসিআরটি দিয়েছেন আমাকে করতে হবে এমনটা নয়। আমার নিজের মনের তাগিদে আমি ঘুরে বেড়াই, এবং বাউল ফকির সঙ্গ যেমন করি তেমনি আমাদের লোকসঙ্গীতে দু ধরনের গান হয়, একটা হচ্ছে জীবন সাধনের গান, একটা সাধন জীবনের গান। সবাই বলে আমি প্রচুর বাউল ফকির সঙ্গ করলাম, তাহলে তারা একটা দিক লোকসঙ্গীতের জানলো, সাধন জীবনের গান, কারণ তারা মূলত মহাজনী পদ গান। বাট জীবন সাধনের গান, এই যে আমরা সকাল থেকে উঠছি, আমাদের প্রাত্যহিক ক্রিয়াকলাপ, বা একজন মাঝি দাঁড় বাইতে বাইতে নৌকোয় চলেছে, সে তার মতো করে ভাটিয়ালি গাইছে, বা একজন ঝুম চাষ করতে করতে তার মুখ থেকে যে নিঃসৃত বাণী সুরের আকার নিচ্ছে, ঝুমুর গান হচ্ছে, নাট্যসঙ্গীতের মধ্যে আলকাপ গান বা গম্ভীরা গান মালদহে, এইরকম বিভিন্ন অঞ্চল ভেদে তাদের প্রাত্যহিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত, প্রাত্যহিক আচার বিচারের সঙ্গে যুক্ত যে সমস্ত গান রয়েছে সেগুলো জীবন সাধনের গান। জীবন সাধন যখন উত্তরিত হয়, সাধন জীবন পর্যায়ে যায়, তখনই সাধন জীবনের গান। তো আমরা প্যারালালি দুটোরই অনুসন্ধান করি, কিন্তু জীবন সাধনের গান এবং সাধন জীবনের গান এইগুলোর জন্য আমি প্রচুর ঘুরেছি। মানে আমি যে স্কলারশিপ পেয়েছি তার জন্য আমাকে অনুসন্ধান করতে হবে না, প্রথাগত অনুসন্ধানের আমি বিরোধী। আমি মনে করি যে
আমার মনের খিদে থাকলে আমাকে সেই জায়গায় ছুটিয়ে নিয়ে যাবে, আমি সেই জায়গায় ছুটে যাব এবং তাদের সঙ্গে সঙ্গ করব, তাদের থেকে সংগ্রহ করব, এবং সেটা অবশ্যই গান। কোনো ইন্টারেস্টিং অভিজ্ঞতা আছে এই আমরা হ্যাঁ, খোঁজ করতে গিয়ে প্রচুর অভিজ্ঞতা এরকম পড়তে হয়। তার মধ্যে আমরা খুব মনে পড়ে একটা তখন পশ্চিমবঙ্গে তথাকথিতভাবে একটা মাওবাদী উৎপাত একটা ছিল। আমরা জানি, আমরা জঙ্গলমহলে যেতে ভয় পেতাম। তো এই টুসু উৎসব হয়, মানে মকর সংক্রান্তির 1 মাস আগে থেকে টুসু পার্বণ পালিত হয়। প্রতিদিন ঘরের মেয়ে টুসু, যেন দেবী, শস্যের দেবী, তাকে পুজো করেন ঘরের মহিলারা, এবং আলটিমেটলি মকর সংক্রান্তির দিনে টুসুর ভাসান হয়। কুলি, ছোট ছোট বাঁধে আর কি, সেই কুলির জলে ভাসান হয়, এবং তার আগের দিন সারা রাত ওনারা গান গেয়ে টুসুকে জাগিয়ে রাখেন এবং পিঠে পার্বণ ইত্যাদি ইত্যাদি করে টুসুকে খেতে দেয়। তো সেই দিনটা রাত্রি জাগরণ হয় এবং সেদিনকে টুসু উৎসব গ্রামে গ্রামে হয়। তো প্রচণ্ড ঠান্ডা, মকর সংক্রান্তি মানে প্রচণ্ড ঠান্ডা। আমরা গেছি একদম একটা প্রত্যন্ত একটা গ্রামে। আমাদের হোটেল থেকে বারণ করা হলো যে, আমি কোথাকার জায়গাটা এই মুহূর্তে বলছি না, বাট রাঢ় অঞ্চলের একটা জায়গা যেটা জঙ্গলমহলের মধ্যে পড়ছে। হোটেল মালিক তীব্র বাধা দিয়ে দিচ্ছেন, না এখন আপনারা যাবেন না, এটা সমস্যা হতে পারে। হ্যাঁ, যে কোনোভাবে গাড়ি যিনি ড্রাইভ করছেন তাকে পটিয়ে পাঠিয়ে আমরা সেসব দুঃসাহসিক কাজ করেছিলাম, বেরিয়েছিলাম। মানে দিদি বললে বিশ্বাস করবেন না, ওই রকম অন্ধকার কোনো দিন দেখিনি। ঘন অন্ধকার, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা। দেখছি দূর থেকে একটা অদ্ভুত পিকিউলার একটা সাউন্ড আছে। ওটা কী? ওরা কোনো বন্য প্রাণী চিৎকার করছে? বলছে না, যে গ্রামে টুসু জাগরণ হচ্ছে, টুসু গান হচ্ছে। ওটা গান, চলুন না আপনি দেখতে পাবেন। দেখে একটা গ্রামে ঢোকালো। ওদের কাছে মানে দারিদ্রতা কোন লেভেলে, আমরা ঘরে রাত্রিবেলা শোয়ার সময় এরকম লাইট জ্বালাই না, অত কম পাওয়ারের লাইট। একটি লাইট জ্বালিয়েছে এবং সেটিও মিনি একটা জেনারেটর ভাড়া করে এনেছে। 10টা বাড়ি এরকম একটা করে ল্যাম্প জ্বলছে, সেটা উৎসব। ওই রকম ডিম লাইট জ্বলছে, একটা করে লাইট জ্বলিয়েছে। একটা ক্যাচার ঝুলিয়ে দিয়েছে, অন্তত 50 জন মহিলা বসে গান গাইছেন। আমার বলতে গায়ে কাঁটা দিচ্ছে এবং টুসুর হাততালি দিয়ে তারা গান গাইছে। আমরা যেতেই মনে হচ্ছে না আমরা বাঘ এসে পড়েছি, সব দৌড়ে চলে গেল, পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেল। এই কী কথা? বলে ওনার রকম লাজু। কে কাকে ভয় পায়? আমরা ওনাদেরকে ভয় পাই না, ওনারা আমাদেরকে ভয় পান। তখন বুঝলাম না ঠিক। যাই হোক, সবাইকে আবার বুঝিয়ে বাজিয়ে, আমাদের সঙ্গে মাটা ছিলেন, তারা আবার ঘরে গিয়ে সেই দিদিদের বৌদিদের সবাইকে ডেকে আনলো, তারা টুসু গান করলেন। এইটা আমার না কিছু কিছু স্মৃতি হয় না, যেটা হয়তো ভাষায় ব্যক্ত করা যায় না, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সেই স্মৃতিটা মনে থাকে। তেমন একটা স্মৃতি সেই দিনটার স্মৃতি। এবং পুরো গ্রামটা ঘুরলাম ওই ঠান্ডার মধ্যে, খুব বেশি হলে 15 থেকে 16টা ঘরের বাস। কি আন্তরিকতা, কি যত্ন সহকারে আমাদেরকে আতিথেয়তা দিলেন, এবং পিঠে ওনাদের মতো করে যারা পিঠে টিঠে বানিয়েছেন খেতে টেতে দিলেন। রাত ভোর করে আমরা ঘরে এলাম। আমরা তো শহরে এত আলোর উৎসব করি, কিন্তু আমাদের রাজ্যে একটা কোনো জায়গায় উৎসবে এত অন্ধকার। একদম একদম একদম, এটা আমরা জানি না, আমাদের এটা জানা আমাদের দরকার এগুলো। দৈন্যতা, এটা আমাদের দৈন্যতা। তো এখন মনে হচ্ছে একটা সাধন জীবনের গান শুনতে হবে এই কথার পর। জীবন সাধন না সাধন? সাধন জীবন সাধন দুটো করে আমাদের একটু বুঝিয়ে দিন যে কি তফাৎ। জীবন সাধন মানে আমরা কাজ করছি, যেটা একটা কাজ করছে, এটা মাঝি যখন যাচ্ছে, সাপোজ এই ধরনের গান আমি বলছি, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও মাঝি বাইয়া যাও রে। এটা দেখুন দিদি, অদ্ভুতভাবে এটা ভাটিয়ালির সুর, কিন্তু এটা সাধন জীবনের গান। আপনি যেহেতু সাধন জীবন বললেন, আবার এই একই সুরের জীবন সাধনের গঙ্গা নদীকে দেখে তার মতো করে সে একজন মাঝি মাল্লা বলছে, ওরে গঙ্গা নদী তুই যে রূপের রানী, তোর রূপ দেখে মোর মন ভরে না, জুড়ায় না পরানি, ওরে গঙ্গা নদী। এটা হচ্ছে জীবন সাধন। বাইতে 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 যাচ্ছে, বা 4-5 জন মাঝি নৌকা বাইচ খেলছে,
নাও ছাড়িয়া দে পালুরাইয়া দে সল থলাইয়া চলুক রে নাও মাঝ দইদা দিয়া চলুক মাঝ দইদা দিয়া আরে উড়ালি বিড়ালি বাউের নাওয়ের বাদা মোড়ে আরে উড়ালি বিড়ালি বাউের নাওয়ের বাদাম নড়ে আথালি পাথালি পানি সলাত আথালি পাথালি পানি সলাত সলাত করে রে আরে খল খলাইয়া হাসাই উঠের বৈঠার হাতল চাইয়া হাসে বৈঠার হাতল চাইয়া হে নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে বাইচ খেলছে আবার কেউ ধান কাটছে ধান কাটি কাটি ধানে ধান কাটি হে ধান কাটি কাটি ধানে ধান কাটি ধানে ধানে সোনা ফলে ধানে ধানে সোনা ফলে মাটি হইল খাঁটি ধান কাটি কাটি ধানে ধান কাটি সেই ধান কেটে যখন ঘরে নিয়ে এলো মহিলারা ধান এখন তো ধান ভাঙা আমরা দেখতে পাই না ঢেঁকি দিয়ে ও ধান ভানি ভানি রে ঢেঁকিতে পার দিয়া ও ধান ভানি ভানি রে ঢেঁকিতে পার দিয়া ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ভানি ভানি রে ঢেঁকিতে পার দিয়া ও ধান ভানি এ ভানি রে ঢেঁকিতে পার দিয়া আবার আবার সাধন জীবনে চলে যান ভবা পাগলার ভরসা করি হে ভব কাঁদারি হালটি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাও 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 রে নদী ভরা ঢেউ আমি বলবো যে আমরা যদি এগুলো না জেনে থাকি এগুলো আমাদের দুর্ভাগ্য যে আমাদের এত কিছু আছে বাংলা গান আমাদের বাংলা গানের যে সম্ভার রয়েছে এবং তা এবং স্টেজে প্রেজেন্ট করার জন্যও এত এত সম্পদ রয়েছে আমরা কেন অন্যদিকে হাত বাড়াই আমি সেটাই বুঝতে পারি না আর মানুষের মধ্যে একটা অদ্ভুত জিনিস হয়েছে যে স্টেজে উঠলে আমাদেরকেও একটা ফেস করতে হয় সেই নয় মেনকা মাথায় দিল ঘুমটা গাও নয় সাধের লাউ গাও নয় গোলেমালে পীড়িত করেও না গাও কত ভালো ভালো গান আছে যেগুলো যে গানগুলো আপনি এক্ষুনি গাইলেন এগুলো কি কেন নেবে না কেন নেবে না এও তো মানুষকে একেবারে মোহিত করে রাখে চেষ্টা করছি আমরা যে 4টে 5টা হ্যাঁ ঠিক আছে শুনবেন তো এই গানটা শুনবেন লিস্ট পাঠাচ্ছে আচ্ছা নিশ্চয়ই গাইবো এই গানটা শুন ভালো লাগছে আজকে আমার 100 জনের মধ্যে যদি আমি 10টা শ্রোতাও তৈরি করতে পারি সেটাও তো আমার লাভ সেই 10টা শ্রোতাও তো আমাকে খুঁজবে যে ওই রাজকুমার দা ওখানে গেছে ওই গানটা গিয়েছিল আবার অন্য একটা ওই ধরনের একটা গান রিকোয়েস্ট করবো সোশ্যাল মিডিয়াকে কিভাবে ইউজ করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম সমস্ত কিন্তু আমি একেবারেই টেক সেভি নই আমার ওই সারাদিন ক্লাস করতে করতে গান করতে করতেই চলে যায় ইদানিং মনে হচ্ছে একটু গানগুলোর প্রচার হওয়া দরকার আমার খুব ভালো লাগছে যে যখন আমি দেখি যে একটা নজরুলগীতি বা একটা রবীন্দ্রনাথের গান ছাড়লে তার 10,000 লাইকস হচ্ছে বা 700-800 ভিউজ হচ্ছে এটা ভালো লাগছে অবশ্যই সোশ্যাল মিডিয়া ইদানিং আমার ইন্টারেস্ট একটু বাড়িয়েছে কেননা মানুষ যত ইনভলভ হবে তত ইন্টারেস্ট আমাদেরও ইন্টারেস্ট বাড়বে তবে ব্যাপারগুলো ভীষণ কমপ্লিকেটেড না খুব কমপ্লিকেটেড মনে হয় আমার এইটা করলে ওটা করো ওটা করলে ওটা সারাদিন ওই নিয়ে পড়ে থাকবে না এটা করো আগেকার দিন অনেক ভালো ছিল বাবা আমার ক্যাসেট সিডি বেরোলো দোকানে যাও কেনো বাড়িতে এসো শোনো ওই এখন ভীষণ কমপ্লিকেটেড কষ্ট হয় ভীষণ মাঝে মাঝে ভীষণ সাফোকেটিং লাগে যে এত কী করে সম্ভব আর যাকেই দায়িত্ব দিচ্ছি সেই এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে অধিকাংশ মানুষই যারা আমরা মার্কেটিং করি অমুক করি তেমুক করি বলে তারা অ্যাকচুয়ালি ফেক সবটাই বেশিরভাগটাই দেখছি ফেক মানে হতে পারে এটা যে আমি সঠিক লোকের সন্ধান পাইনি বা দেখা পাইনি আমি যে কজনকে পেয়েছি অধিকাংশই ফেক সুতরাং আপনা হাত জগন্নাথ আমি নিজে যা করি যা সেইটুকুনি মানে শিল্পীকে নিজেকে বেচতে ভাল লাগে বলুন তো অল টাইম নিজেকে বেচতে হচ্ছে মানে শিল্পের মানে মনের হ্যাঁ আমি ওই সময়টা শিল্প করব না আমি নিজেকে বেচতে বসবো এটা একটা খুব দ্বন্দ্বের সময় কিন্তু সময়ের সাথে তো নিজেকে খাপ খাইয়ে নিতেই হবে কিছু আবার শিল্পকে প্রতিষ্ঠিত করে রাখতে গেলে বা তাকে বাঁচিয়ে রাখতে গেলে এই কাজটা করতেও হবে প্ল্যাটফর্মকে তো ইউজ করতে হবে নাহলে তো আমি পিছিয়ে পড়বো হারিয়ে যাওয়া গান নিয়ে যে আপনার যে গবেষণা সেই গবেষণার মধ্যে থেকে কোনো বিশেষ গানের কথা মনে পড়ছে এখন একটা সময় আমরা তো
পৃথিবীর আদি সঙ্গীত যাকে বলি আমরা ঝুমুর বলি, ঝুম চাষ করতে করতে ঝুমুরের একটা বড় ইভলিউশনারি হিস্ট্রি রয়েছে। ঝুমুর প্রথমে 3টে নোটে হতো, আ ও এইভাবে গান হতো কিন্তু প্রথম, ঠিক আছে। তো সেই ঝুমুর আস্তে আস্তে ইভলিউট করে সে রাজ দরবারে পর্যন্ত পৌঁছে গেল। সেখানে দরবারি ঝুমুর, বিভিন্ন পদকর্তা বিভিন্ন সময় দরবারি ঝুমুরের পদ তৈরি করেছেন। এখন আমরা যে সাল তালে বেলা ডুবিলা দিদি লীলা, এটা একটা টাইপের ঝুমুর, কিন্তু সেগুলো অপভ্রংশ হওয়া। কিন্তু আসল যে দরবারি ঝুমুর পদকর্তা ভবপ্রীতানন্দ ওঝার আপনি বললেন যখন, আমি 2 লাইন একটু শোনাই। আসিল বসন্ত ঋতু, হর্ষিত প্রাণ, ওরে নবসুরে কোকিলা কোকিল করে গান, শুনো সজনী রে, হিয়া যে বিদরে রে মদন তীরে, শোনো সজনী রে, হিয়া যে বিদরে রে মদন তীরে। দেখুন, সবাই বলে কি লোকসঙ্গীত মানেই চিৎকার চেঁচামেচি বা গান শেখার কোনো প্রয়োজন নেই। আপনার কি মনে হলো এই গানটা না শিখে গাওয়া যায়? একেবারেই নয়। একেবারেই পিওর শাস্ত্রীয় সঙ্গীতের তালিমপ্রাপ্ত ছাড়া এই গান গাইতে পারবে না। সুতরাং এই ভ্রান্ত ধারণাগুলো মানুষের মধ্যে থেকে, আমার ফেসবুকেই একজন লিখেছেন যে আপনি তো মনে হয় শাস্ত্রীয় সঙ্গীত শেখেননি, আমার কণ্ঠে তিনি চিরকাল ফোকটা শুনে এসছেন, তো নজরুলগীতি আপনি কী করে গাইলেন? হারানো হিয়া নিকুঞ্জ পথে, ওইটাই দেখলাম 10K দেখলাম যে লাইকস হয়েছে। তাই বললাম যে গান বাজনা যারা করছেন তাদের প্রত্যেকেরই শাস্ত্রীয় সঙ্গীত শেখা উচিত বলে মনে করি। আমার দুর্ভাগ্য আপনি আমার অন্যান্য গান শোনেননি, আমার লোকসঙ্গীতও যেগুলি শুনেছেন সেগুলি হয়তো শাস্ত্রীয় সঙ্গীতে তালিমপ্রাপ্ত হওয়ার প্রয়োজন হয় না এমন গান শুনেছেন। আমাকে একটু ফলো রাখুন, দেখুন আমি চেষ্টা করেছি গুরু ধরে শেখার। অনেক ধন্যবাদ রাজকুমার বাবু আমাদের সঙ্গে আসার জন্য, আর এত সুন্দর কথা এবং গান শোনাবার জন্য। যে গান শোনালেন আপনি, মন ভরে গেল। আমি নিশ্চিত যে আমার শ্রোতাদের দর্শকদেরও মন অনেক ভরে গেল। রাজকুমার বাবু, গপ্প সপ্প কিছু গল্প কিছু মনের কথার তরফ থেকে একটা সবুজ অভিনন্দন আপনাকে। থ্যাংক ইউ। গপ্প সপ্পর কাছে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আপনাদের অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। খুব ভালো থাকবেন, সুরে থাকবেন, ছন্দে থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।